নমস্কার। 2025 এবং ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন বছর 2025 সাল ধনুরাশি ধনুলগ্নের জন্য ঠিক কি ধরনের সময়কে, কি ধরনের টাইমকে তাদের সামনে নিয়ে আসছে। ধনুরাশি ধনুলগ্নের জন্য 2025 সাল ঠিক কিরকম হতে চলেছে, সময় তাদের কতটা ফেভার করতে চলেছে। নতুন বছর অর্থাৎ নতুন প্রত্যাশা। আমরা মোটামুটি 2024 কে মোটামুটি অ্যাসেস করে নিয়েছি। এবার আমাদের সামনে নতুন বছর 2025। জ্যোতিষশাস্ত্র অনুসারে বা অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা 2025 কে দেখি, তাহলে কিন্তু আমরা প্রচুর চেঞ্জ, প্রচুর আনইউজুয়াল পরিবর্তন, প্রচুর রূপান্তর, বিভিন্ন রকমের চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই। আজকের বিষয় ধনুরাশি ধনুলগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস। ধনুরাশি ধনুলগ্নের জন্য 2025 যে সমস্ত সঞ্চার, গোচর বা ট্রানজিটের ক্ষেত্র তৈরি করছে তা কিন্তু একেবারে আনইউজুয়াল, অনবদ্য, একেবারে অসম্ভব রকমের ইউনিক হতে চলেছে। প্রত্যেকটি রাশি লগ্ন ধরেই প্রত্যেকটি গ্রহ ধরেই আমি বলার চেষ্টা করব যেগুলো মুখ্য এবং গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু মুখ্য আলোচ্য বিষয় হয়ে থাকে 4টি দীর্ঘমেয়াদী গ্রহকে নিয়ে যখন আমরা কোনো নতুন বছর সম্পর্কে আলোচনা করি। তো সেখানে কিন্তু মূলত রাহু কেতু এবং শনি বৃহস্পতি, এই 4টি গ্রহকে নিয়েই কিন্তু আমরা মূলত পরবর্তী বছর জাতক জাতিকাকে কি ধরনের ফলাফল দেবে আমরা সেই জায়গাটাই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি বা আলোকপাত করে থাকি। ধনুরাশি ধনুলগ্নের জন্য যে অবস্থা তৈরি হচ্ছে সেখানে কিন্তু তাদের প্রয়োজন, ধনুরাশি ধনুলগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাদের যেটা সর্বাধিক প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে দূরদর্শিতার সঙ্গে চিন্তা করা, হেলথের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া এবং কোনো ক্ষেত্রেই হিপোক্রেসিকে মনের মধ্যে স্থান না দেওয়া, হিপোক্রেসিকে এন্টারটেইন না করা। না হলে কিন্তু বছরের একদম প্রথম থেকেই আমরা যে সমস্ত গ্রহ অবস্থানগুলো দেখছি তাতে কিন্তু নানা রকমের পরিবর্তন, তো প্রচুর পরিবর্তন তাদের জন্য রয়েছে। তো নানা রকমের সিচুয়েশনের মুখোমুখি কিন্তু তাদের হতে হবে। ধনুরাশি ধনুলগ্ন, আমি একটা কথা এখানে বিশেষভাবে বলবো, তা হচ্ছে এই সমস্ত প্রেডিকশন গুলো কিন্তু একটা জেনারেল প্রেডিকশন, রাশি লগ্ন ভিত্তিক প্রেডিকশন। এখানে কিন্তু ব্যক্তিগত বার চার্ট, যে কোনো ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত বার চার্ট বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু অনেক কিছুর পরিবর্তনও হবে। সুতরাং যে মেজর গোচর বা সঞ্চারগুলো তৈরি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জন্য, সেখানে আমি সর্বপ্রথম যে গ্রহটির কথা বলবো তা হচ্ছে বৃহস্পতি। তার কারণ ধনুরাশি ধনুলগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বছর যখন শুরু হচ্ছে তখন তাদের 6th হাউসে, ষষ্ঠে বক্রগতির বৃহস্পতি থাকছে। সেখানে প্রথম যেটা কথা তা হচ্ছে বৃহস্পতি তাদের রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি, এবং মানসিকভাবে কিন্তু তারা বছরের প্রথম দিকে কিছুটা বিক্ষিপ্ত থাকবেন বিভিন্ন কারণে মানসিক অস্থিরতা, মেন্টালি যে একটা খুব পিসফুল থাকা, মেন্টাল পিস যেটাকে বলে, এই জায়গাটা কিন্তু বছরের প্রথমে খুব একটা বজায় থাকবে না এবং হেলথ নিয়ে তারা নানা রকমের ডিসকমফর্টের মধ্যে থাকবেন। কিন্তু এই বৃহস্পতি 4th ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে। বৃহস্পতি যেই মার্গী গতিতে ফিরবে ক্রমশ পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে, বিশেষ করে সুচিকিৎসার ক্ষেত্র তৈরি হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে যারা লোন বা ঋণের সমস্যায় ভুগছেন
সেই লোন বা ঋণের ক্ষেত্রে একটা সলিউশন বা সমাধানের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে। তারা অনেক, বৃহস্পতির এই ষষ্ঠে অবস্থান, তারা অনেক সত্যিকারের শুভার্থী এবং হিতাকাঙ্ক্ষী। তাদের কিন্তু তারা বিভিন্ন রকমের তাদের ব্যক্তিগত কিছুটা বিচার বুদ্ধির ভুলে তারা অনেক শুভার্থী হিতাকাঙ্ক্ষীকে কিন্তু 2024-এ হারিয়েছেন, লস করেছেন। সেই জায়গাটা ক্রমশ ফিরতে শুরু করবে 2025-এর ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে। যারা তাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তাদের সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে তৈরি হবে, যেটা তারা লস করেছেন গত বেশ কিছু মাস ধরে, গত বেশ কিছু সময় ধরে। এবং বৃহস্পতি যেই মার্গী গতিতে ফিরবে, বহু ক্ষেত্রে যেমন সুরাহা হবে, তার সঙ্গে সঙ্গে আরেকটি ক্ষেত্র যেটা তৈরি হবে তা হচ্ছে 14th মে থেকে 14ই মে থেকে বৃহস্পতি তাদের সপ্তমে 7th হাউসে সঞ্চার করবে। 7th হাউসে বৃহস্পতি সঞ্চার করার পর ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা সম্ভাব্য ক্ষেত্রে যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, বিবাহের যোগ সংগঠিত হবে। যারা কোনো রকম ভাবে উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে বিশেষ শুভ ফল পাবেন। যারা অধ্যাপনার কাজে সংযুক্ত, পড়ানোর কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, তারা মে মাস পরবর্তী সময় কাঙ্ক্ষিত বাঞ্ছিত মনোমতো ফললাভ করবেন। বহু ক্ষেত্রে কর্ম লাভেরও সম্ভাবনা হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের একাদশে থাকবে। একাদশে থাকার ফলে এবং রাশি লগ্নের উপর দৃষ্টি থাকার ফলে এবং তাদের 3rd হাউসে দৃষ্টি থাকার ফলে বয়সে ছোট ভাই বোন এবং বয়সে বড় ভাই বোন দুটি ক্ষেত্রেই তারা শুভ ফল পাবেন মে মাসের পরবর্তী সময় থেকে। এবং বহু ক্ষেত্রে তারা ইনিশিয়েটিভ নেবেন অনেক পজিটিভ কাজে, পজিটিভ প্রোডাক্টিভ কাজে তাদের একটা ইনিশিয়েটিভ তারা তৈরি করবেন মে মাসের পরবর্তী সময় থেকে। বহু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে। এবং অর্থাগমের ক্ষেত্রটাও কিন্তু ক্রমশ শুভ হবে মে মাস পরবর্তী সময় থেকে। সুতরাং বৃহস্পতি 14th মে এর পর যখন তাদের সপ্তমে সঞ্চার করবে, সেটা কিন্তু সার্বিকভাবে তাদের শুভ ফল দেবে। এবং এই বৃহস্পতি কিন্তু মে মাসের পর এখানে একটা বছর অবস্থান করবে না। বৃহস্পতি অতিচার গতিতে 18th অক্টোবর তাদের অষ্টমে সঞ্চার করবে, 18th অক্টোবর অষ্টমে সঞ্চার করবে। এবং অষ্টমে সঞ্চার করে বৃহস্পতি সম্ভাব্য ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং আকস্মিকভাবে অর্থাগম ধনাগমের ক্ষেত্রকে নিশ্চিত করবে এবং আকস্মিক কোনো বিপদ আপদ থেকেও তাদের রক্ষা করবে। প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রকেও কিন্তু বৃহস্পতি অতি অবশ্যই তৈরি করবে। এবং অক্টোবরে অর্থাৎ এবছরের 2025-এর একদম শেষ ভাগে গিয়ে দেখা যাবে যে তাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তির ক্ষেত্রটা বৃহস্পতি বিশেষভাবে প্রোটেক্ট করবে। এবং বৃহস্পতি অক্টোবর মাসে যখন তাদের অষ্টমে সঞ্চার করবে, এই অষ্টমে সঞ্চার করার পর বৃহস্পতি কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাবে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি থেকে তাদের একটা সুচিকিৎসার ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্য তৈরি করে দেবে। বৃহস্পতির গোচর, বৃহস্পতির সঞ্চার মে মাসের পরবর্তী সময় থেকে ধনুরাশি ধনুলগ্নকে বিশেষ শুভ ফল কিন্তু দিতে চলেছে। এরপর বলবো শনির সঞ্চার। শনি তাদের 3rd হাউসে অবস্থান করে রয়েছে। 29th মার্চ শনি তাদের 4th হাউসে সঞ্চার করবে। আমরা জানি ঢাইয়ার ফেজ শুরু হবে কণ্টক শনি। কণ্টক শনি অর্থাৎ কণ্টক মানে কাঁটা, যা কাঁটার মতো আমাদের বেঁধে আমাদের কষ্ট হয়, প্রিক করে, সেই কণ্টক শনি কিন্তু শুরু হবে তাদের
তাদের শুরু হবে 29 মার্চ থেকে 2025 এ। এই কন্টক শনি যখন তাদের শুরু হবে সেখানে কিন্তু তখন রাহুরও অবস্থান থাকবে। পারিবারিক ক্ষেত্র, গৃহস্থ ক্ষেত্র এবং ইমোশনাল মাইন্ডে প্রচুর আপহেভেলস, টার্বুলেন্স, উথাল পাথাল, অস্থিরতা, শান্তিহীনতা, স্বস্তিহীনতা নিশ্চিত রূপে তৈরি হবে। কিন্তু একথাও মনে রাখতে হবে যে অক্টোবরের পর বৃহস্পতির দৃষ্টি যখন থাকবে তাদের 4th হাউসে, সেটা কিন্তু বহু ক্ষেত্রে তাদের এই সমস্ত মানসিক ক্ষেত্রে উপশম এনে দেবে। কন্টক শনি মানুষকে পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে এবং যে পরিবারে বা যে গৃহে তিনি অবস্থান করেন সেখানে কিন্তু স্বস্তি, শান্তিকে বিশেষভাবে বিঘ্নিত করে দেয়। স্থানান্তরে গমনের প্রয়োজন হতে পারে। আপনি যেখানে রয়েছেন সেখান থেকে স্থান পরিবর্তন, অ্যাড্রেস চেঞ্জেরও একটা প্রয়োজন হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে মানসিক ক্ষেত্রে অস্থিরতা, অশান্তি ইত্যাদি নির্দেশ করছে 4th হাউসের স্যাটার্ন। কিন্তু এই 4th হাউসের স্যাটার্ন তাদের ষষ্ঠে যেহেতু দৃষ্টি থাকবে, ধনুরাশি ধনু লগ্নের এই ষষ্ঠে দৃষ্টি থাকার ফলে ঋণের নাশ হবে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন ঋণ মুক্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে রোগ মুক্তি, সুচিকিৎসার ক্ষেত্র তৈরি হবে এবং শত্রু হানি, শত্রু নাশের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। দশমে, ধনুরাশি ধনু লগ্নের দশমে শনির দৃষ্টি থাকবে। শনির সপ্তম দৃষ্টি ধনুরাশি ধনু লগ্নের দশমে থাকবে, অর্থাৎ তাদের কাজ করতে হবে। প্রচুর পরিশ্রম এবং কাজের মাধ্যমে তারা কেরিয়ারে প্রচুর সুপরিবর্তন, উন্নতি ইত্যাদিকে নিয়ে আসতে পারবেন। এবং রাশি লগ্নের ওপরেই কিন্তু শনির দৃষ্টি থাকছে 29 মার্চ থেকে। 29 মার্চ থেকে ধনুরাশি ধনু লগ্নের ওপর শনির দশম দৃষ্টি থাকবে। এর ফলে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা ওবেসিটি, মেদ বাহুল্য, মেদ আমাদের কোথাওই ভালো নয়, না ফিজিক্যাল লেভেলে না মেন্টাল লেভেলে। মনে যদি মেদ বৃদ্ধি হয় তাহলে আমাদের অহং, ঔদ্ধত্য বৃদ্ধি পায়, হিপোক্রেসি বৃদ্ধি পায়, ছলচাতুরি বৃদ্ধি পায়। আর দেহে যদি মেদ বৃদ্ধি পায় তা আমাদের শারীরিক বিপর্যয়, অসুস্থতাকে ডেকে আনে। শনির দৃষ্টি আমাদের এই মেদকে ঝরিয়ে দেয়, ওবেসিটি থেকে আমাদের সরিয়ে নিয়ে আসে। মনে রাখতে হবে শনির দৃষ্টি তাদের রাশি লগ্নের ওপর থাকবে এবং শনির এটা দশম দৃষ্টি, ফলে প্রচুর কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, হেকটিক ফেজ। তা না হলে তারা পরিস্থিতিকে ট্যাকেল করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না। কারণ চতুর্থের শনির, 4th স্যাটার্নের কিন্তু 10th আসপেক্ট, 4th স্যাটার্ন কিন্তু তাদের রাশি লগ্নের ওপর কিন্তু দৃষ্টি দিয়ে রাখবে। সুতরাং ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরিশ্রম, অধ্যবসায়ের প্রতি যথেষ্ট মনোযোগ দিয়ে রাখতে হবে এবং শ্রম বিমুখ হলে চলবে না এবং বিভিন্নভাবে কেরিয়ারের ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে তারা বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। এবং ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এই যে যখন 4th স্যাটার্ন থাকবে সেই সময় রাহুও থাকবে। রাহু তাদের 4th হাউসে, বছর শুরু যখন হচ্ছে তখন 4th হাউসে রাহু থাকছে এবং 18 মে থেকে রাহু তাদের 3rd হাউসে সঞ্চার করবে এবং কেতু তাদের দশম থেকে নবমে সঞ্চার করবে। তৃতীয় রাহু এবং নবমে কেতু, যেটা শুরু হতে চলেছে ধনুরাশি ধনু লগ্নের জন্য 18 মে থেকে। ফলে প্রবল প্রচেষ্টা ছাড়া, পরিশ্রম ছাড়া কিন্তু ভাগ্যোন্নতি সম্ভব হবে না। কারণ নবমের কেতু বহু সময় জাতক জাতিকাকে ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা, বিঘ্ন, ডিলে ইত্যাদি দিয়ে থাকে। ফলে একমাত্র পরিশ্রমের মাধ্যমেই কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্রটা বিশেষভাবে তারা দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন।
18 মে কেতু সঞ্চার করছে তাদের ভাগ্যস্থানে নবমে এবং রাহু সঞ্চার করছে তাদের থার্ড হাউসে মে মাস থেকে। রাহু যখন তাদের থার্ড হাউসে সঞ্চার করবে বিশেষ কোনো ইস্যুতে, বিশেষ কোনো কারণে ইয়ঙ্গার সিবলিংস বা বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, সেপারেশন, তিক্ততা, মতভেদ কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। তবে প্রচুর আত্মবিশ্বাস, ইনিশিয়েটিভ এবং উদ্যমের মাধ্যমে তারা কিন্তু ভাগ্যোন্নতি করাতেও সমর্থ হবেন। এবং নবমে কেতু অবস্থান করে থাকার ফলে সম্ভাব্য ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি, কোথাও কোথাও পিতৃবিয়োগ ইত্যাদির যেমন সম্ভাবনা থাকছে, ঠিক সেই রকমই পৈতৃক সম্পত্তির প্রাপ্তি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। নবমস্থ কেতু ধর্মের প্রতি, স্পিরিচুয়ালিটির প্রতি, রিলিজিয়ানের প্রতি মানুষকে আকৃষ্ট করে। মূল যেটা সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির প্রতি। তারা বিভিন্নভাবে তাদের মধ্যে স্পিরিচুয়াল ইনক্লিনেশন, ধর্মীয় স্থানে ভ্রমণ, এককভাবে, বিচ্ছিন্নভাবে, একটা সেক্লুশনের মাধ্যমে, একটা সলিচুডের মাধ্যমে বিভিন্নভাবে তারা এককভাবে কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণও করতে পারেন। উচ্চশিক্ষায় অভূতপূর্ব সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে, বা কোথাও কোথাও উচ্চশিক্ষায় বিশেষ কোনো বিঘ্ন বা বিপত্তি তৈরি হতে পারে এবং সেটা অবশ্যই পারিবারিক কারণে। তবে উচ্চশিক্ষায় সাফল্যের যোগও রয়েছে। কেতুর একটা সিম্বল হচ্ছে পতাকা বা ধ্বজা। কেতু মানুষকে তার সেলফকে একটা প্রতিষ্ঠার জায়গায় বহু ক্ষেত্রে নিয়ে যায় এবং ভাগ্য প্রতিষ্ঠার জন্য এই নবমস্থ কেতু বিশেষ সহায়ক হতে চলেছে 18 মে মাসের পরবর্তী সময় থেকে। সুতরাং রাহু কেতুর পরিবর্তন হচ্ছে, বৃহস্পতির পরিবর্তন হচ্ছে, শনির পরিবর্তন হচ্ছে। এই চারটি মেজর প্ল্যানেটেরই কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে ধনুরাশি, ধনুলগ্নের ক্ষেত্রে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজর চেঞ্জ তাদের আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে মঙ্গল। বছর যখন শুরু হচ্ছে, মঙ্গল থাকছে তাদের অষ্টমে 8th হাউসে নিচ রাশিগত হয়ে এবং বক্রগতিতে। বিশেষ সতর্কতা প্রয়োজন। চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, সংঘাত, উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সম্পত্তি বা ইত্যাদির কারণে লিটিগেশন, মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, আইনি সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং দাম্পত্য জীবনে মতভেদ এবং কনফ্লিক্টের ক্ষেত্রেও তৈরি হতে পারে। মনে রাখতে হবে সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম, ফলে অষ্টমের পাপগ্রহ সপ্তমকে বহু ক্ষেত্রে ড্যামেজ করে। মঙ্গলের এই যে অবস্থান 8th হাউসে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। মঙ্গল জানুয়ারি মাসেই আবার 21 জানুয়ারি তাদের অষ্টম থেকে সপ্তমে বক্র গতিতে সঞ্চার করবে 21 জানুয়ারি, এবং 21 জানুয়ারি মঙ্গল তাদের সপ্তমে সঞ্চার করার পর এখানে মঙ্গল কিন্তু থাকবে, মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করে থাকবে, অর্থাৎ সপ্তম স্থানে 2 এপ্রিল পর্যন্ত। এই সময়কালে কিন্তু একটা ইগো, নিজের মতামত সম্পর্কে অত্যন্ত রিজিডিটি, আত্ম অহংকার, যে কোনো ব্যাপারে কোনো বিশিষ্ট মানুষকে অসম্মান করা, এই সমস্ত ক্ষেত্রগুলোও কিন্তু তৈরি করে দেবে। বিশেষ সতর্ক থাকতে হবে। আপনারা বিশেষ কোনো মানুষকে কিন্তু লস করতে পারেন এই টেম্পারামেন্টের কারণে। 21 জানুয়ারি মঙ্গল বক্রগতিতে সপ্তমে সঞ্চার করার পর 24 ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে, এবং মার্গী গতিতে ফেরার পর 2 এপ্রিল মঙ্গল আবার তাদের অষ্টমে সঞ্চার করবে এবং নিচ রাশিগত হবে। এবং এখানে মঙ্গল থাকছে 7 জুন পর্যন্ত। 7 জুন মঙ্গল আবার তাদের ভাগ্যস্থানে নবমে সঞ্চার করবে। মঙ্গল যখন তাদের নবমে সঞ্চার করবে এবং ধনুরাশি, ধনুলগ্ন, অগ্নি রাশি এবং
তাদের যেটা 9th হাউস সেটা সিংহ রাশি, সেটাও অগ্নি রাশি, অত্যন্ত শুভ। কিন্তু এখানে তখন কেতু অবস্থান করে থাকবে এবং মঙ্গল রাহু কেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে যাবে। ভাগ্যের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, টার্বুলেন্স, চেঞ্জ, পরিবর্তন। মঙ্গল কেতু সংযুক্ত হবে 7th জুনের পর থেকে, এবং মঙ্গল কেতু যখন ভাগ্যস্থানে সংযুক্ত হবে, আকস্মিকভাবে যেমন ভাগ্যোন্নতিও হতে পারে, আকস্মিকভাবে ভাগ্যহানিও হতে পারে। মঙ্গল কেতু যদি কোনো পজিটিভ জায়গায় একত্রিত হয়, মানুষকে দক্ষতা দেয়, স্কিলফুলনেস দেয়। যে ব্যাপারে দক্ষ, স্কিলড, সেই স্কিলফুলনেসের একটা স্বীকৃতি, আর তার মাধ্যমে ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রতিষ্ঠা ইত্যাদিও কিন্তু তারা পাবেন। এবং 3rd হাউসে যে রাহু থাকবে, এই রাহু কিন্তু তাদের বিভিন্নভাবে দক্ষতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। 3rd হাউসে রাহুকে আমরা বিশেষ শুভ বলে থাকি, বিক্রম, সাহস, রিস্ক টেকিং ক্যাপাসিটি ইত্যাদি দিয়ে থাকে। এবং রিস্ক কিন্তু অতি অবশ্যই একটা ক্যালকুলেটেড ওয়েতে নেওয়া উচিত, কারণ শনি এবং বৃহস্পতির যে সঞ্চার বা গোচর এবছর থাকছে, তাতে প্রত্যেকটা ঝুঁকি বিশেষভাবে ক্যালকুলেশনের মাধ্যমে, দূরদর্শিতার মাধ্যমে কিন্তু নেওয়া উচিত। এরপর বলবো আরেকটি সঞ্চার বা গোচরের কথা, তা হচ্ছে 29th মার্চ যে ষড়গ্রহ যোগ ধনুরাশি ধনুলগ্নের 4th হাউসে সংগঠিত হবে, যেখানে 6টি গ্রহ থাকবে। 29th মার্চ খুব ইউনিক গ্রহ সংযোগ এবং আনইউজুয়াল ফলাফল তারা পাবেন। সেই দিন সেখানে থাকবে শুক্র, শনি, রাহু, বুধ, চন্দ্র, রবি। বুধও কিন্তু থাকবে নিচ রাশিগত হয়ে। বুধ ধনুরাশি ধনুলগ্নের 7ম এবং 10মের অধিপতি। কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন ইন্ডিকেট করছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে বিচার বিবেচনার মাধ্যমে। কোনোভাবেই কোনো একটা প্রভুক্ত হয়ে বা কোনো একটা বিশেষ কোনো ঔদ্ধত্য টেম্পারামেন্টের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একেবারেই উচিত হবে না। শুক্র ধনুরাশি ধনুলগ্নের 4র্থে সঞ্চার করছে 28 জানুয়ারি, 28 জানুয়ারি। শুক্র এখানে 2nd মার্চ বক্র গতিতে যাবে, প্রায় যেখানে শুক্র 27-28 দিন এক একটি সাইনে থাকে, সেখানে শুক্র থাকবে 4.5 মাস। এবং এই 4th হাউসে বক্রগতির শুক্র তাদের নানাভাবে শুভ ফল দেবে। নতুন গৃহ কিনতে পারেন, 4 হুইলার কিনতে পারেন, লাক্সারি কমফোর্টের পেছনে ব্যয়, গৃহ বাহনের ক্ষেত্রে ব্যয়, কোনো বিশেষ ভ্রমণে আপনারা যেতে পারেন, নতুন করে গৃহকে রিনোভেট করতে পারেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এবং শুক্রের দৃষ্টি থাকবে তাদের 10th হাউসে, ফলে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তারাও কিন্তু বিশেষভাবে সাফল্য পেতে চলেছেন। শুক্র যখন অবস্থান করে থাকবে এখানে 4th হাউসে, সেখানে তখন রাহুও থাকবে, ফলে বিভিন্নভাবে গৃহ পরিবর্তন, রিনোভেট করা, এই সম্ভাবনার ক্ষেত্রটা কিন্তু এবছর বিশেষভাবে দেখা যাচ্ছে মার্চ মাসের পরবর্তী সময় থেকে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি সম্পর্কে সতর্ক হওয়া উচিত, এবং সম্ভাব্য ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা বিচ্ছিন্নতা, মতভেদের ক্ষেত্রেও কিন্তু এই বছর তৈরি হতে পারে। বিশেষ করে আমি বলবো একদম বছরের প্রথম ভাগে, প্রথম ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, এর ফলে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। আরেকটি ক্ষেত্র আমি বলবো, তা হচ্ছে 15 জুন থেকে 15 জুলাই তাদের 7th হাউসে রবি বৃহস্পতি একত্রে সংযুক্ত হবে। অভূতপূর্ব ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, মানুষের জীবনে 2-4 দিনের ফেভারই কিন্তু জীবনের আমূল পরিবর্তন, 180 ডিগ্রি জীবনকে ঘুরিয়ে দিতে পারে। সুতরাং 15 জুন থেকে 15 জুলাই যে কোনো রকম সুযোগ, অপরচুনিটিজ, সম্ভাবনা আপনাদের জীবনে অত্যন্ত আশীর্বাদের মতো, ডিভাইন গ্রেসের মতো আপনাদের জীবনে আসতে পারে। এই সময়কে আপনাদের কাজে লাগাতে হবে।
বিশেষ করে যারা কোনো রকম মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, শিক্ষকতা অধ্যাপনার কাজ করেন, তাদের জন্য তো অত্যন্ত শুভ। বিদেশি ইউনিভার্সিটিতে কোনো চান্স পাওয়া, বিভিন্নভাবে শুভ ফল এই সময়কালে আপনারা পাবেন। এবং আপনাদের প্রভাব প্রতিপত্তি, আপনাদের কমান্ড এই সময়কালে বিশেষভাবে আপনারা অনুভব করতে পারবেন। ধনুরাশি ধনুলগ্নের জন্য আনইউজুয়াল ইউনিক একটি বছর হতে চলেছে। আমি তো বলবো প্রায় 65% সম্ভাবনা এবং শুভ দিক আপনাদের জন্য উন্মোচিত হতে চলেছে। কিছু তো নেগেটিভিটি থাকবেই, আমাদের জীবন সুখ এবং দুঃখ, যেমন দিন এবং রাত্রিকে নিয়ে আমাদের জীবন, ঠিক সেই রকম সুখ এবং দুঃখকে নিয়েই আমাদের জীবন। যে সমস্ত জাতক জাতিকার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, স্কিলফুলনেস রয়েছে, দূরদর্শিতা রয়েছে, অনেস্টি ইন্টিগ্রিটি রয়েছে, অভাবনীয় অভূতপূর্ব শুভ ফল কিন্তু এই বছর তারা অতি অবশ্যই পাবেন। নমস্কার।